আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। বঙ্গভবনে উঠলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল। পদোন্নতিতে রাজনৈতিক পছন্দ অপছন্দের ঊর্ধ্বে থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন। দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে যথাযথ প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে, স্থানীয় সরকার মন্ত্রী। গণমাধ্যম নিয়ন্ত্রণ নয়, স্বাধীনভাবে কাজের সুযোগ দিতে হবে, তথ্যমন্ত্রী। রংপুরে একই পরিবারের 4 জনের মরদেহ উদ্ধার, আটক 3। ইলিয়াস আলী গুম ট্রাইব্যুনালে বিমান বাহিনীর কর্মকর্তা সাইফুর রহমান। ভারতের ওড়িশা উপকূলে বাংলাদেশি সহ 24 নাবিক নিয়ে জাহাজ ডুবি। বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত। 5.9 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, বহু হতাহতের আশঙ্কা। যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেওয়া দেশকে শত্রু বিবেচনা করবে ইরান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানীর মিন্টু রোডের মন্ত্রীপাড়ার বাসা ছেড়ে বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার বেলা 11টার দিকে রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে ওঠেন তিনি। বেলা 11টায় রাষ্ট্রপতি মির্জা ফখরুল বঙ্গভবনে এসে পৌঁছালে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এখন থেকে তিনি বঙ্গভবনে বসবাস এবং এখান থেকে দাপ্তরিক কাজ করবেন। দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে আসীন হওয়ার পর রাষ্ট্রীয় প্রোটোকল অনুযায়ী রাষ্ট্রপতির বঙ্গভবনে ওঠার বাধ্যবাধকতা রয়েছে। শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে দীর্ঘ 35 বছর পর 20 আগস্ট জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে 255 ভোট পেয়ে জয়ী হন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে জামাত ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোটের প্রেসিডেন্ট প্রার্থী এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ পান 88 ভোট। পদোন্নতিতে রাজনৈতিক পছন্দ অপছন্দের ঊর্ধ্বে থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার বিমান বাহিনী সদর দপ্তরে নৌ ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ 2026-এর আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর কর্মকর্তা পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে থেকে পেশাগত দক্ষতা, শৃঙ্খলা ও সততাকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার বিমান বাহিনীর সদর দপ্তরে নৌ ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদ 2026-এর আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন। কর্মকর্তাদের পদোন্নতির মানদণ্ড নির্ধারণের বিষয়ে তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক ভাবার্থ নয়, বরং কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, সততা, বিশ্বস্ততা, আনুগত্য ও নিযুক্তিগত উপযুক্ততার উপরেই মূল গুরুত্ব দিতে হবে। দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বজায় রাখা, স্থিতিশীলতা রক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তা দেওয়ায় নৌ ও বিমান বাহিনীর ভূমিকার প্রশংসাও করেন প্রধানমন্ত্রী। নির্বাচনী পর্ষদ উদ্বোধনের পর প্রধানমন্ত্রী বিমান বাহিনীর বিভিন্ন অপারেশনাল ও কৌশলগত গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেন। এ সময় তিনি আকাশ প্রতিরক্ষা পরিচালন কেন্দ্র, এয়ার ডিফেন্স সিস্টেম ইন্টিগ্রেশন, এয়ার কমান্ড অপারেশনাল সেন্টার এবং অ্যারোস্পেস রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কমপ্লেক্স এর বিভিন্ন কার্যক্রম সরজমিনে পর্যবেক্ষণ করেন। বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ও অংশীদারিত্ব আরো জোরদার করতে নতুন রাষ্ট্রপতি ও সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে দেশটি। ঢাকাস্থ মার্কিন দূতাবাস থেকে দেওয়া এক বার্তায় এই অভিনন্দনের কথা জানানো হয়। দূতাবাসের বার্তায় বলা হয়, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় অংশীদারিত্ব আরো জোরদার করতে কাজ করার প্রত্যাশা করছে যুক্তরাষ্ট্র। এর আগে 20 আগস্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। গত শুক্রবার তিনি আনুষ্ঠানিকভাবে দেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। নতুন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর ওয়াশিংটনের পক্ষ থেকে এই বার্তা এলো। বিগত 17 বছরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় দুর্নীতি ও অনিয়মের সঙ্গে যারা জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। তিনি বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না, তবে দুর্নীতির বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। রোববার সচিবালয়ে নিজ দপ্তরে প্রথম কার্যদিবসে স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও
ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন। ডক্টর আব্দুল মঈন খান বলেন, গত 17 বছরের অব্যবস্থাপনার কারণে দেশের দরিদ্র ও প্রান্তিক মানুষের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। আমার মূল লক্ষ্য হবে দরিদ্র মানুষের প্রয়োজন পূরণ এবং তাদের কাছে সরকারি সেবা যথাযথভাবে পৌঁছে দেওয়া। একই সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করে এর পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বলেছেন, সাংবাদিক ও গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, স্বাধীনভাবে কাজের সুযোগ দিতে হবে। রবিবার সচিবালয়ের দায়িত্ব নেওয়ার পর প্রথমবার অফিস করে মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। সকাল 8টা 20 মিনিটে সচিবালয়ে পৌঁছে কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মন্ত্রী। পরে সকাল 9:30টায় সচিবালয়ে 6 নম্বর ভবনে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন তিনি। এ সময় তাকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। আন্দালিব রহমান পার্থ বলেন, সরকারের ভালো কাজগুলো জনগণের কাছে পৌঁছে দিতে হবে। একই সঙ্গে জনগণের সঙ্গে সরকারি সম্পর্ক আরো শক্তিশালী করতে হবে। দেশের সংস্কৃতি, মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ ও মুক্তিযুদ্ধের চেতনাকে গুরুত্ব দেওয়ার দায়িত্ব মন্ত্রণালয়ের রয়েছে। তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসের একটি কঠিন সময়ে বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। রংপুর নগরীতে নিজ বাড়ি থেকে একই পরিবারের 4 সদস্যদের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন 3 জনকে আটক করা হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, ডাকাতির সময় তাদেরকে হত্যা করা হতে পারে। শনিবার রাত 11টার দিকে নগরীর মাছুয়াপাড়া এলাকায় তালাবদ্ধ বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে। নিহতরা হলেন রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ভোলা, মেয়ে প্রার্থী চক্রবর্তী এবং ছোট ছেলে প্রিয়ম চক্রবর্তী। জানা যায়, গত কয়েকদিন ধরে মোবাইল ফোনে পাওয়া যাচ্ছিল না রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তার পরিবারকে। শনিবার রাতে গণপতি চক্রবর্তীর বাড়িতে যান শালিকা। সেখানে গিয়ে দেখেন বাড়ি তালাবদ্ধ, জানালা দিয়ে দেখেন এলোমেলো ঘর। সন্দেহ হলে পুলিশে খবর দেন তারা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাড়ির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে 4 জনের মরদেহ উদ্ধার করে। বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের অভিযোগে করা মানবতা বিরোধী অপরাধের মামলায় বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। রোববার সকালে একটি মাইক্রোবাসে করে তাকে ট্রাইব্যুনালে আনা হয়, পরে রাখা হয় হাজতখানায়। রাষ্ট্রপক্ষের আবেদনে ট্রাইব্যুনাল 1 গত 9 আগস্ট সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। ওই পরোয়ানার ভিত্তিতেই তাকে ট্রাইব্যুনালে হাজির করা হলো। শতাধিক গুম খুনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় গত 21 জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ইমরুল কায়েসের দেওয়া জবানবন্দিতে ইলিয়াস আলীকে গুমের ঘটনার সাইফুর রহমানের নাম আসে। এরপর গত 26 জুলাই রাতে বিশেষ সামরিক পুলিশ শাখা সাইফুরকে তার বাসা থেকে আটক করে বাহিনীর বিশেষ সেলে হেফাজতে রাখে। 2012 সালের 17 এপ্রিল গভীর রাতে রাজধানীর বনানী এলাকা থেকে বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী ও তার গাড়ি চালককে তুলে নেওয়া হয়। ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার সময় বিমান বাহিনীর তৎকালীন স্কোয়াড্রন লিডার সাইফুর রহমান র্যাবের গোয়েন্দা শাখায় কর্মরত ছিলেন। ভারতের ওড়িশা উপকূল থেকে প্রায় 240 নটিক্যাল মাইল দূরে একটি কার্গো জাহাজ ডুবে গেছে। শনিবার ডুবে যাওয়া জাহাজটি পানামার পতাকাবাহী ছিল। এতে 24 জন নাবিক ছিলেন, যাদের মধ্যে একজন বাংলাদেশি। ডুবে যাওয়া জাহাজটির নাম এমভি ওশান উইনার। গত 20 আগস্ট রাত 10:30টার দিকে ওড়িশার পারাদ্বীপ বন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছিল জাহাজটি। এতে ওড়িশা থেকে তোলা 1700 টন লৌহ আকরিক ছিল। জাহাজের 24 নাবিকের মধ্যে 20 জন চীনের, 3 জন মিয়ানমারের এবং 1 জন বাংলাদেশের নাগরিক। শনিবার সকাল 11টা 48 মিনিটে জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর পায় শ্রী বিজয়পুরমের মেরিটাইম রেস্কিউ কোঅর্ডিনেশন সেন্টার। জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান ভিক্টোরি স্টার গ্রুপ কোম্পানি লিমিটেড যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় বিষয়টি জানিয়ে উদ্ধার অভিযানে সহায়তার অনুরোধ করে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। রোববার এক সতর্ক বার্তায় এ তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর। এতে বলা হয়, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় লঘুচাপটি অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র বন্দর, উত্তর বঙ্গোপসাগর ও
তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। জাপানের শক্তিশালী ভূমিকম্পে 30 জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। রোববার স্থানীয় সময় ভোরে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল 5.9। কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়ে রাজধানী টোকিও সহ দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায়। এপি নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। জাপানের আবহাওয়া দপ্তর জানিয়েছে, ইবারাকি জেলার ভূপৃষ্ঠ থেকে প্রায় 70 কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তি স্থল। ভূমিকম্প প্রবণ হিসেবে পরিচিত এই অঞ্চলে শক্তিশালী কম্পন অনুভূত হওয়ার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা যায়। তবে এই ভূমিকম্পের কারণে কোনো সুনামির আশঙ্কা নেই বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানান, ভোরের সময় অধিকাংশ মানুষ ঘুমিয়েছিলেন। হঠাৎ ভূমিকম্প হলে ঘুম ভেঙে যায় এবং আতঙ্কিত হয়ে পড়েন অনেকে। যুক্তরাষ্ট্রের আরোপ করা অর্থনৈতিক নিষেধাজ্ঞায় যেসব দেশ অংশ নেবে তাদের শত্রু হিসেবে বিবেচনা করা হবে বলে সতর্ক করেছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মোহসেন রেজাই এই হুঁশিয়ারি দেন। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, সব দেশকে আমরা সতর্ক করছি, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে তাতে যোগ দেবেন না। কোন দেশ আমাদের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে অংশ নিলে তাকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে। এই বক্তব্যের মাধ্যমে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞার মিত্র বা অন্য কোনো দেশ যুক্ত হলে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ইঙ্গিত দিল ইরান। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।